কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের আন্দোলনে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, বিবিসির হাত টকে ভলকার তুর্ক। সয়াবিন তেল যেন সোনার হরিণ, সংকট কৃত্রিম, দাবি ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এর সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মায়লাম এবং নির্বাহী পরিচালক ও সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলোভিচ সাক্ষাৎ করতে এলে একথা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে ডিসেম্বরে হতে পারে ভোট, অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস জানিয়েছে, মার্কিন কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ৬টি কমিশনের প্রস্তাবিত সংস্কার নিয়ে চলমান সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হাত টক পডকাস্টে এমনটাই জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, আন্দোলন দমন পীড়নে গেলে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বন্ধ হয়ে যেতে পারে সেনাবাহিনীর। নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকার তার অনুগত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলাকারী বাহিনীকে নির্বিচারে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তবে এ আন্দোলনের শেষ দিকে মাঠে থাকলেও নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় সেনাবাহিনীকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক পডকাস্টে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক বাংলাদেশ প্রসঙ্গ টানেন। বলেন, সে সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তিনি। Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning. গণঅভ্যুত্থান সফলের পেছনে ওই সময় সেনাবাহিনীর সিদ্ধান্ত বড় ভূমিকা রাখে, যার ফলশ্রুতিতে এখন নতুন পথে যাত্রা করছে বাংলাদেশ। তুর্ক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সহিংসতা তদন্তে দ্রুত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আমন্ত্রণ জানান। We saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us... বাংলাদেশের মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দেন ভলকার তুর্ক। গেল 12ই ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষের নিহতের পেছনে শেখ হাসিনা সহ তার সরকারের শীর্ষ ও উচ্চপদস্থ ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ উঠে এসেছে। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। যুক্তরাজ্য সফরে গিয়ে বাংলাদেশ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর তাদের আলোচনার বিষয়গুলো তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথ সহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন তারা। তবে বাংলাদেশ বিষয়ে ঠিক
কী আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু লেখেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গত বছর আগস্টে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের আওয়ামীপন্থী এক শিক্ষক ও ৩ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনসংযোগ দপ্তরের উপপরিচালক গোলাম মর্তুজা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বরখাস্ত হওয়া রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর সাহা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা। এছাড়া বাকি ৩ কর্মচারী হলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাইম রহমান নিবিড়, পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মহিদুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রকৌশলী ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুনা রশিদ। বোতলজাত কিংবা খোলা সোয়াবিন তেল এ যেন সোনার হরিণ। সরকারি পর্যায়ে অভিযান, ব্যবসায়ীদের সাথে বৈঠকের পরও মিলছে না চাহিদা মতো তেল, অথচ শুধুমাত্র রমজান সামনে রেখে দেশে সোয়াবিন তেল আমদানি হয়েছে চাহিদার চেয়ে 4 থেকে 5% বেশি। ভোজ্য তেলের এই সংকট কৃত্রিম বলে দাবি ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতাদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সয়াবিন তেলের বাজার। অনেকটা উদাও বোতলজাত সয়াবিন তেল যা পাওয়া যাচ্ছে কিনতে হচ্ছে বেশি দামে। আমদানিকারকদের তথ্য অনুযায়ী 14 কোটি লিটার সয়াবিন আমদানি হচ্ছে রমজানের আগেই। ভোজ্য তেলের বাজার একচেটিয়া আধিপত্য রয়েছে মেঘনা, সিটি, বসুন্ধরা গ্রুপের। রোজার আগেই টিক্কে গ্রুপের 3টি জাহাজে এসেছে 43,000 টন সয়াবিন তেল। 4 জাহাজে মেঘনা গ্রুপ আমদানি করেছে 45,000 টন সয়াবিন তেল। সিটি গ্রুপ এনেছে 26,000 টন। এর বাইরে অন্যান্য কোম্পানি এনেছে 11,000 টন সয়াবিন তেল। সব মিলিয়ে এক সপ্তাহে সয়াবিন তেল আমদানি হয়েছে 1,25,000 টন। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি মাসে সয়াবিনের চাহিদা 87,000 টন। রমজানে চাহিদা কিছুটা বাড়ে। এনবিআর এবং কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দেশে সয়াবিন তেল আমদানি হচ্ছে 1,17,000 টন, যা গত 6 বছরের মধ্যে মাসিক হিসাবেই সর্বোচ্চ। এছাড়াও সয়াবিন তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি করা হয় 3 লাখ টন, যা থেকে সয়াবিন উৎপাদন করার কথা 45,000 টন। 3,42,500 মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে এসছে। গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। ভোজ্য তেলের আমদানি বাড়লেও বাজারে কেন এর প্রভাব পড়ছে না, এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের দাবি, আমদানিকারক, মিল মালিক এবং ডিলারদের কারসাজিতে বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। রমজান আসার আগেই এক শ্রেণীর লোক এইগুলাকে নিয়ে কারসাজি করে বাজারে নিজস্ব ফায়দা লোটার চেষ্টা করে। মিল কর্তৃক তাদের একটি গ্যাপ সৃষ্টি হয়েছে, যার কারণে বিশেষ করে যে ভোজ্য তেলের যে বোতলজাত সেটি মার্কেটে তারা সরবরাহ করছেন না। এদিকে ভোজ্য তেলের বাজার সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পৃথক অভিযান চালাচ্ছে নগরীর বিভিন্ন বাজারে। সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের বেঁধে দেওয়া দামে ভোজ্য তেল বিক্রি করতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন চট্টগ্রামের মেয়র। যে রেট আমরা বলেছি, এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাব মতে বছরে দেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন। সর্ষে ও কুড়ার তেল মিলিয়ে দেশে উৎপাদিত হয় প্রায় 2.5 লাখ টন। বাকি যোগান আসে আমদানি করা পাম অয়েল এবং সয়াবিন তেল থেকে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন আমাদের সহকর্মী তানজিলা তাসনিম। সয়াবিন তেলের সংকট সহ বাজার পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানজিলা, আজকে বাজারে সয়াবিন তেলের অবস্থা কি দেখছেন এবং আজকে সার্বিক বাজার পরিস্থিতি কি, সবটাই যদি আমাদেরকে একটু জানাতেন।
ধন্যবাদ লুবনা। আমি মোহাম্মদপুরের যে টাউন হল বাজার থেকে আছি। এখানে আসার পরে প্রায় ৩-৪টি এরকম মুদি দোকান এবং সয়াবিন তেলের দোকান ঘোরার পরে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছে থেকে যে তথ্যটি জানা গিয়েছে সেটা হচ্ছে গত কিছুদিন আগে পর্যন্ত সয়াবিন তেলের অনেক সংকট থাকলেও এখন কিন্তু সয়াবিন তেল খুব বেশি একটা সংকট নেই। ক্রেতারা জানাচ্ছেন যে তারা কিন্তু চাইলেই সয়াবিন তেল পাচ্ছেন, তারা কিনতে পারছেন। আর বিক্রেতারা যারা আছেন তারা জানাচ্ছেন যে আগে 1 লিটার বা 2 লিটারের বোতল অ্যাভেলেবেল ছিল, কিন্তু 5 লিটারের বোতল যে সয়াবিন তেলের বোতল সেটি না থাকলেও এখন কিন্তু তারা সেই চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন। আর 5 লিটার যে সয়াবিন তেল তার দাম আসছে এখন প্রায় 850 টাকা করে, আর 1 লিটারের বোতলের যে দাম সেটি 175 টাকা। এই ছিল কিন্তু সয়াবিন তেলের অবস্থা। আর ভোক্তা অধিকার যে ভ্রাম্যমাণ আদালতটি রয়েছে তারা কিন্তু আসছেন এবং মোহাম্মদপুর টাউন হল বাজারটি সার্বক্ষণিক একটা পরিদর্শনের মধ্যে রেখেছেন। সুতরাং এখানে সব কিছুর দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এছাড়া রোজার যে পরিস্থিতি, এই কারণে কিন্তু সবথেকে বেশি যে প্রভাব দেখা যাচ্ছে সেটা কাঁচা বাজারের দিকে। সেখানে সবজির যে দামগুলো রয়েছে তা কিন্তু অনেক কমে গিয়েছে। এখন আলু 20 টাকা কেজি পাওয়া যাচ্ছে। এরকম সব সবজির দাম কমলেও দাম যেটি বেড়েছে সেটা হচ্ছে লেবুর দাম। কারণ অনেক ক্রেতারাই বলছেন যে লেবু আগে হয়তো 40 টাকা থেকে 60 টাকায় পাওয়া যেত, সেটি এখন দাম হয়েছে প্রায় 120 টাকা করে। এছাড়াও যেদিকে সবথেকে বেশি প্রভাব রয়েছে এখন সেটি হচ্ছে যে মাংসের বাজার এবং মাছের বাজারে। এখানে মাংসের বাজারে দেশি মুরগি 650 টাকা কেজি পাওয়া যাচ্ছে। মাছের বাজারেও কিন্তু সমান দাম দেখা যাচ্ছে, এরকম অনেক বেশি। এছাড়া এখানে ছোলা এবং চাল সহ যে কোনো ডাল এই ধরনের জিনিসগুলোর কিন্তু দাম অনেক নিয়ন্ত্রণে রয়েছে। এখানে প্রতি মুহূর্তে কিছুক্ষণ পরপরই জানানো হচ্ছে যে সবাই যেন একটি তালিকা রেখে দেয় প্রতিদিনের বাজারের কি দাম। তো এই সব কিছুতেই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আর এটি কিন্তু ছিল মোহাম্মদপুর টাউন হল থেকে আমার কাছে সর্বশেষ। লুবনা। তানজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা তানজিলার কাছ থেকে শুনছিলাম আজকের বাজার পরিস্থিতির সার্বিক খবরাখবর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলো। সম্প্রতি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ 3 জনকে হত্যার পর ফের অবস্থান জানান দিয়েছে তারা। পুলিশ বলছে দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগে দুষ্কৃতকারীরা এই অপচেষ্টা চালাচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2 যুগ আগেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঘুম ভাঙত খুনের খবর শুনে। সে সময় এসব এলাকায় আধিপত্য ছিল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি, হক গ্রুপ, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জনযুদ্ধ, সর্বহারা পার্টি, কামরুল গ্রুপ, শ্রমজীবী মুক্তি আন্দোলন ও জাসদ গণবাহিনী সহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনগুলোর। 20-25 বছর আগে যেভাবে সকাল হলে রাত হলেই যেখানে সেখানে এই লাশ পড়ে থাকতো, সেরকম একটা অবস্থার দিকে যাচ্ছে। তাদের হাতে হত্যার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। আতঙ্কে দিন কাটত সাধারণ মানুষের। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানে বিলুপ্তি ঘটে সংগঠনগুলোর। তাদের একটি আতঙ্ক ছিল র্যাব বলে, সেটা যেহেতু নেই, এই কারণে তারা আবার মাথাছাড়া এবং রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তারা যোগাযোগ স্থাপন করছে। তবে সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে নামে বেনামে বিভিন্ন চরমপন্থী সংগঠন। অবস্থান জানান দিতে হত্যাসহ চালানো হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এদের হচ্ছে পরস্পর হানাহানি। 3টি মার্ডার হলো। এই মার্ডারটি হওয়ার পরপরই ঝিনাইদহের মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে। গত 21 ফেব্রুয়ারি শৈলকুপার শ্মশানঘাটে খুন হন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন এবং রাইসুল ইসলাম। হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের খুদে বার্তা পাঠায় জাসদ গণবাহিনী পরিচয়ে। স্থানীয়রা বলছেন আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের এই উত্থান। আগামী দিনে নির্বাচন কেন্দ্র করে আবার উত্থান হয়েছে। তবে পরিস্থিতি যাই হোক, ছাড় দিতে নারাজ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। যারাই দুষ্কৃত করবে কিংবা আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে অবশ্যই ঝিনাইদহ জেলা পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসবে। 1999 সালে যশোর টাউন হল ময়দানে আত্মসমর্পণ করেছিল চরমপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের আন্দোলনে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, বিবিসির হার্ট টকে ভলকার তুর্ক। সোয়াবিন তেল যেন সোনার হরিণ, সংকট কৃত্রিম, দাবি ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীদের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।